ছাড়েন আমাকে, ছাড়েন। ছাড়বো না, সবে তো ধরেছি, দেখ আর কি করি। আপনার এত সাহস? তুমি আমার সাহস সম্পর্কে জানো কতটা, বোকামে? কলেজে সবার সামনে একটা ছেলে হ্যাপিকে প্রপোজ করছে। অবশ্য ছেলেটাকে হ্যাপি চিনে, ওর ফ্রেন্ড রবিন রায়হান। এতদিন ফ্রেন্ড হিসেবে ওর সঙ্গে ছিল, কিন্তু আজ ও তাকে সবার সামনে এভাবে প্রপোজ করেছে। যখনই হ্যাপি রবিনকে কিছু বলতে যাবে, কোথা থেকে আচমকা একটা ছেলে এসে হ্যাপির গালে চড় বসিয়ে দিল। ও টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। এত জোরে গালে থাপ্পড় পড়ায় ঠোঁট কেটে রক্ত পড়ছে। ওর গায়ে কোনোদিন কেউ হাত তোলেনি, আজ প্রথম কেউ ওকে মেরেছে। তাই কান্নাটা আর আটকে রাখতে পারল না, কোনো আওয়াজ ছাড়াই কেঁদে উঠল। হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে চারিদিকে একবার তাকালো। সবাই কেমন জানি ওই ছেলেটার দিকে তাকিয়ে আছে। এবার হ্যাপিও ছেলেটাকে পর্যবেক্ষণ করছে। এই ছেলেটির নাম হচ্ছে রোশন চৌধুরী, বয়স মাত্র 25। মাফিয়া জগতের কিং রোশন চৌধুরী বিশ্বের প্রায় অনেকগুলো রাষ্ট্রকে নিজের হাতের মুঠোয় করে নিয়েছে। মাত্র 25 বছর বয়সে নিজেকে করে নিয়েছে মাফিয়া। বড় বড় মাফিয়ারাও রোশন চৌধুরীর নাম শুনলে ভয়ে কাঁপে। পুলিশরা অবধি রোশনকে ভয় পায়। অন্যদিকে বড় বিজনেসম্যান তিনি। রোশন চৌধুরী বয়স 25, লম্বা 6 ফুট। কিলার লুকের জন্য সব মেয়েরাই পাগল, কিন্তু রোশন সেসব পাত্তা দেয় না। রোশনের ফর্সা গায়ের রং, চুলগুলো ঘন ছিলকি কালো, চোখের মনে হালকা নীল এমন খুবই কম হয়। ঠোঁটগুলো টকটকে লাল। এমন একজন মানুষ ওর সামনে, তাও এভাবে হঠাৎ এসে ওকে চড় মারল। হোয়াই? রোশন চৌধুরীকে নিয়ে অনেক মেয়েরা আলোচনা করে তাদের কাছ থেকে হ্যাপি জানতে পেরেছে এলো কেমন, আর ওনার একটা ছবিও দেখেছিল। যাকে কল্পনা করেনি সামনাসামনি দেখবে, আজ সে তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। তার উপর ওকে। হ্যাপি গালে এক হাত দিয়ে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। ভয়ে ওর অবস্থা খারাপ। একটা মাফিয়ার সামনে দাঁড়িয়ে আছে ও, ভাবা যায়। তাও ভয়কে এক সাইডে রেখে বলে উঠল, আপনি আমাকে মারলেন কেন? আজ তো শুধু একটা থাপ্পড় মেরেছি, কাল থেকে যদি তোমাকে বোরকা ছাড়া কলেজে দেখি তো ঠ্যাং ভেঙে আমার কাছে রেখে দিব। তুমি নিশ্চয়ই জানো হু আই অ্যাম। হ্যাপির মনে হয় লোকটার কোথাও ভুল হচ্ছে। অন্য কেউ ভেবে ওর সাথে এমন ব্যবহার করছে। একবার বলেই দেখুক। আমার নাম নাফিসা হ্যাপি। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমার সাথে আপনার কোনো রকম যোগাযোগ নেই। আপনি যাকে ভেবে আমাকে থাপ্পড় মেরেছেন আমি সে নই। আমাকে যেহেতু ভুলবশত থাপ্পড় মেরেছেন, সে সুবাদে একটা সরি বলে যান। হোয়াট? এই রোশন চৌধুরী সরি বলবে? না না, আপনাকে সরি বলতে হবে না, আমি সরি। এখন আমি আসি। হ্যাপি ভয়ে ভয়ে পড়ল। ওনার সাথে অনেক গাটরাও আছে। ওর তো গলা শুকিয়ে কাট। কি এক পরিস্থিতিতে আছে। আজ ওর দিনটা এভাবে যাবে ভাবতেও পারছে না। কোনো মতে এখান থেকে যেতে পারলেই বাঁচে। হ্যাপি লোকটার পাশ কাটিয়ে যেতে নিলে ওর হাতের কবজি শক্ত করে চেপে ধরেন। এবার তো ওর চিৎকার করে কান্না করার পালা। এমনিতেই মাফিয়া গুন্ডা এদের হ্যাপির খুব ভয় লাগে। বাংলা বুঝো না? আমি কি বলি আর তুমি কি বলছো? আমি তোমার সম্পর্কে সব জানি, অ্যান্ড এখন যা যা বলেছি শুধু তোমাকেই বলেছি। মিস হ্যাপি, এখন চুপচাপ গাড়িতে গিয়ে বসো। তখনই ওর গালে আবার একটা ঠাস। ও আবার নিচে পড়ে যায়। ঘুম ঘুম চোখে সারা রুম ঘুরে দেখে, না কেউ তো নেই। আর ও তো কলেজে না, ওর রুমে। তার মানে এতক্ষণ ও স্বপ্ন দেখছে। আর চর খেয়ে কলেজের মাটিতে না, বিছানা থেকে নিচে পড়ে আছে। অন্য এ কেমন স্বপ্ন দেখলো ও? তাও ভোরের স্বপ্ন। না, এই স্বপ্নকে সত্যি হতে দেওয়া যাবে না। উফ, নিচে পড়ে ওর কোমরে 12টা বেজেছে। কোন দুঃখে যে ও এরকম স্বপ্ন দেখছে। ছেলেটার মুখও ঠিকমতো দেখলো না, কেমন ঝাপসা ছিল। এসব ভাবতে ভাবতে ওর কলেজে যাওয়ার টাইম এসে গেছে। একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। আজকে কলেজে রবিনের সাথে তেমন কথা হয়নি। ওকে দেখলে সেই ভয়ঙ্কর স্বপ্নের কথা মনে পড়ে। ওর আরও দুটো ফ্রেন্ড আছে, একটা নাম রীতা আর একটা নাম সুইটি। গল্প আড্ডা পড়াশোনা করেই কলেজ ছুটির সময় এসে গেছে। এখন বাসে যাবার পালা। ওরা চারজনই গল্প করে কলেজ গেটে এসে দাঁড়ালো। কিন্তু ওই যে হ্যাপির কপাল, নামে হ্যাপি থাকলে কি হবে, দুনিয়াতে তো দুঃখী। বর্তমানে লাল ড্রেস পরার অপরাধে কুকুরজি ওকে তাড়া করছে। হাই আল্লাহ, এখন ওকে কে বাঁচাবে? সারা কলেজ ঘুরপাক খাচ্ছে। অবশ্য এখানে ওর একটু দোষ আছে। ভাগ্যিস কলেজে তেমন মানুষ নেই, না হলে এতক্ষণ ওকে নিয়ে হাসি তামাশা শুরু হয়ে যেত। কোনোরকম গেট খুলেই বাইরে বের হতেই কারোর সাথে এমন জোরে ধাক্কা খেলো।
ও তো হাঁপাতে হাঁপাতে কাহিল। তারপর যার সাথে ধাক্কা খেয়েছে তার দিকে একবার তাকালো। একটা ছেলে, দেখতে লাল মরিচ, কেমন রাগে ফুঁসছে। এই মনে হয় ওকে গিলে খাবে হাউ ডেয়ার ইউ! বলে ওর গালে ঠাস অসভ্য মেয়ে একটা, দেখে শুনে চলতে পারো না? বলেই কলেজের ভিতর হনহন করে চলে গেলেন। এই মুহূর্তে ওর কি করা উচিত ঠিক বুঝে উঠতে পারছে না, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখনই রিতা এসে বলে, হ্যাপি রে, তুই এটা কি করলি? জানিস কে এ? আমাদের প্রিন্সিপাল স্যারের ছেলে। তার উপর উনি অনেক বড় বিজনেসম্যান, রোশন আহমেদ। জানিস এই ছেলে কি রাগী? নিজের চোখেই তো দেখলি, আর তার সাথেই ধাক্কা খেলি। হোয়াট? রাস্তার সবার সামনে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় নামকরা বিজনেসম্যান রোশন আহমেদ। নিজেকে ছাড়াতে অনেক চেষ্টা করে, কিন্তু লোকটা একটুও সরল না। ওর এই মুহূর্তে কি করা উচিত? চিৎকার করে কান্না করবে, না এর প্রতিবাদ করবে? এদিকে রোশন ওর ঠোঁট জোড়া ছাড়ছে না। এক হাত ঘাড়ে আর এক হাত কোমরে চেপে ধরে আছে, একটুও নড়াতে পারছে না। চারিদিক ভিড় হওয়ার আগেই রোশনের লোকেরা রোশন আর হ্যাপিকে ঘিরে ধরে, যাতে লোকজন তাদের না দেখে। কড়া পাহারা দিচ্ছে। রোশন যখনই ওকে ছেড়ে দেয়, কোনো কিছু না ভেবে লোকটার গালে ঠাস করে চড় মারে হ্যাপি। রাগে ফুঁসছে তখন। রোশন, অসভ্য বজ্জাত জানোয়ার একটা! আমাকে টাচ করার অধিকার কোথায় পেলেন? মেয়ে দেখলেই অসভ্যতামি করতে ইচ্ছে করে, তাই না? শ্যাট আপ! খুব তো নাচতে নাচতে আমার বাবাকে বিচার দিয়ে আসলে। তোমাকে সেদিন থাপ্পড় মেরেছি তো মিস হ্যাপি, পারলে কালো গিয়ে বলো আমি তোমাকে জড়িয়ে ধরে কিস করেছি, তাও তোমার ওই সুস্বাদু ঠোঁটে। ছি, লোকটা এত নিস! হ্যাপি ভাবতেও পারছে না ওকে এভাবে অপমান নাও করতে পারতো। কেমন করেছিল, জাস্ট স্যারকে বলেছিল। তখন যে ধাক্কা লাগায় রোশন ওকে চড় মেরেছে, সেটাই সে স্যারকে বলে এসেছে। স্যার, আপনার ছেলে সামান্য ধাক্কা লাগায় সবার সামনে আমাকে চড় মেরেছেন। আচ্ছা মানলাম স্যার, ভুলবশত ধাক্কাটা লেগেছে, তাই বলে মানুষ মাত্রই তো ভুল, তাই না স্যার? আমার ছেলেটা একটু রাগী রে মা, তুই কিছু মনে করিস না। আসলে মা হারা ছেলে তো, বুঝতেই পারছিস। সেটাই সে স্যারকে গিয়ে বলেছে। হ্যাপি পড়াশোনাতে ভালো, তাই স্যারের কাছে অনেক ফ্রিভাবে কথা বলে। স্যাররা ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলে ফ্রি থাকেন তেমনি। হ্যাপি আর স্যারকে কিছু বলেনি, বেরিয়ে আসে। আর তার শোধ নিতে বাসে যাওয়ার পথে রাস্তায় এই অবস্থা। রোশনের সাথে এমন করে হ্যাপি আর এক মুহূর্ত লোকটার সামনে দাঁড়াতে পারছে না। কান্না করতে করতে বাসে এসে পৌঁছালো। দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে দিল। রাগ হচ্ছে খুব। রাগে রাগে ওর চুল ছিঁড়তে ইচ্ছে করছে। ও কি খারাপ মেয়ে? ওর সাথে এরকম করলো? লোকটাকে কখনো ক্ষমা করবে না ও। 3 দিন হলো হ্যাপি কলেজে যায় না। মা না যাওয়ার কারণ জানতে চাইলে বলে শরীর খারাপ লাগছে তাই। কিন্তু ওর কেন জানি বারবার মনে হচ্ছে বাসা থেকে বের হলেই লোকটার সামনে পড়বে, আর ও চায় না অসভ্য লোকটার সামনে পড়তে। কিন্তু মায়ের চাপে আর ফ্রেন্ডগুলোর চাপে পড়ে যেতে হচ্ছে আজ। রেডি হয়ে যখন বের হবে, ভাইয়া বলে ওঠে আজকে নাকি ও দিয়ে আসবে হ্যাপিকে কলেজে। ভাইয়ের বাইক আছে, বাইকে করেই নিয়ে যাবে। কলেজের সামনে ওকে নামিয়ে ভাইয়া চলে গেল। ও যখন গেটে পা রাখবে, কোথা থেকে কয়েকটা লোক এসে ওকে জোর করে গাড়িতে তুলে নেয়। হ্যাপি চিৎকার করতে পারছে না, মুখ চেপে ধরে আছে। এমন কন্ডারের মতো লোকেদের সাথে ও পেরে উঠতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে। রোশন আহমেদের ঠিক সামনে ও দাঁড়িয়ে আছে। একটা সরি বলার জন্য মহাশয় ওকে এভাবে গুন্ডা দিয়ে তুলে এনেছেন। ভাবা যায় শেষে কিনা তার সামনেই ওকে আসতে হলো। যার জন্য কলেজে আসা বন্ধ করেছিল, সে এবার তার সামনে। আই এম রিয়েলি সরি, তোমার সাথে এমন ব্যবহার করা আমার ঠিক হয়নি। আসলে আমার রাগটা কন্ট্রোল করতে পারছিলাম না যখন শুনেছি সামান্য একটা বিষয়ের জন্য তুমি আমার বাবার কাছে নালিশ করে এসেছো। কি ভেবেছেন নিজেকে? আমাকে এভাবে তুলে এনে সরি বললেই সব মিটমাট হয়ে যাবে? আপনার মতো অসভ্য ছেলেকে আমি কখনো ক্ষমা করব না। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। বলে হ্যাপি হাঁটা ধরলো, কিন্তু বেশি দূর যেতে পারে না। ওর হাতটা হ্যাসকা টান দিয়ে লোকটার সাথে মিশিয়ে নেয়। এতে ওর প্রচন্ড রাগ হয়। ওর একে কিছু বলতে যাবে। ছেলেটা কে ছিল তুমি যার সাথে বাইকে করে কলেজে গিয়েছিলে? আমার সাথে কে থাকবে না থাকবে সেটা দেখার আপনার বিষয় না। আর যেই হোক তাতে আপনার কি? এইভাবে ধরে রেখেছেন কেন? ছাড়েন আমাকে। ভালোবাসি তোমাকে। হাউ ফানি! প্রথমে আমাকে চড় মারলেন, তারপর সবার সামনে কিস করলেন, আর এখন বলছেন ভালোবাসেন। আপনার কি মনে হয় আপনার মতো
আমারও মাথা খারাপ? আমি কোনো মেন্টাল রোগী নই মিস্টার রোশান আহমেদ। আপনার মতো নিজ মন মানসিকতার ছেলেকে ভালোবাসবো সেটা কখনো হবার না। আই জাস্ট হেট ইউ। আমি আপনার মুখও দেখতে চাই না। তোমাকে পাবো না জেনেও ভালোবেসেছি। ভালোবাসলেই যে পেতে হবে বিশ্বাস করি না। না পাওয়ার কষ্টটা যেমন, সুখটাও তেমন। তবুও বুকের মাঝে জমে থাকা একটা দীর্ঘশ্বাস বের হবার পথ পায় না। সেই দীর্ঘশ্বাস আঁকড়ে ধরে বাঁচার জন্য তোমাকে চাই। সে যত যুদ্ধ করে হোক, আমার তোমাকেই চাই। সাইদ, জি স্যার। ওকে ওর বাসায় পৌঁছে দিয়ে আয়। আমার দুটো পা আছে, আমি নিজেই যেতে পারবো। এই মেয়ে বেশি কথা বলা আমি পছন্দ করি না। ওর সাথে যাবে, নয়তো এখানেই থাকতে হবে। চলুন। প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, যা হয় তা হলো ভালো লাগা। আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসার। ভালোবাসি তোমাকে হ্যাপি। কিরে আজ এত তাড়াতাড়ি কলেজ থেকে চলে এলি যে? শরীর ভালো আছে তো? ভালো লাগছিল না তাই চলে আসছি। আমি একটু রেস্ট নিব মা, তুমি এখন যাও। কাল সকালে তৈরি হয়ে থাকিস, আমরা নয়নার বিয়েতে যাব। নয়না আপুর বিয়ে? উফ, খুব মজা হবে। ঠিক আছে মা, আমি তৈরি থাকবো। নয়না হ্যাপির কাজিন রাতে ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে আর ভাবছে আজকের ঘটনার কথা। সত্যি কি লোকটা ওকে ভালোবাসেন? কিন্তু ওর তো লোকটাকে একদমই সহ্য হয় না। না না, ওকে নিয়ে চিন্তা না করাই ভালো। কানে কাছে শুধু একটা কথাই বাজছে, ভালোবাসি তোমাকে। এখন মনে হচ্ছে সবচেয়ে বিরক্তিকর শব্দ হচ্ছে এইটা, ভালোবাসি তোমাকে। কেন ওর সাথে এমন হয়? আপনার লজ্জা বলতে কিছু নেই? এইভাবে আমার পিছু নিয়েছেন কেন? এটা একটা বিয়ে বাড়ি, আর আজ আমার কাজিনের বিয়ে। আর এখানে কোনো ঝামেলা সৃষ্টি হোক তা আমি চাই না। ভালোই ভালোই আপনি এখান থেকে চলে যান। আমি তোমার জন্য এখানে আসিনি, আমার ফ্রেন্ডের বিয়ে, তাই এসেছি। আচ্ছা মানলাম আপনি আপনার ফ্রেন্ডের বিয়েতে এসেছেন, আমাকে এখানে এই নির্জন জায়গায় টেনে আনলেন কেন? তোমার সাথে ওই ছেলে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে কেন? ওর সাথে তোমার কিসের সম্পর্ক? হোয়াট? আপনার কমন সেন্স বলতে কিছু নাই? ও আমার নিজের ভাই, বুঝলেন? আর আমি যার সাথে ইচ্ছা থাকবো তাতে আপনার কি? ফাউল ছেলে একটা। ছাড়ুন আমাকে। কেউ দেখে ফেললে আপনার তো কিছু হবে না, হলে এই হ্যাপিরই হবে। এইসব প্যাচাল ছেড়ে আপনি আপনার মতো চলুন, আমাকে আমার মতো থাকতে দিন। আমি কি করছি বা কার সাথে থাকছি এসব বিষয়ে আপনার না জানলেও চলবে। ভালোবাসি যতটুকু ভালোবাসা যায়। ভালোবাসি ভীষণ ভাবনায়। ভালোবাসি শয়নে স্বপনে জাগরণে, জানা অজানায়, অসীম ভালোবাসায়। ভালোবাসি বলেই তোমাকে জানতে চাই। তখনই আচমকা বাবা এসে ওকে টানতে টানতে বাসায় নিয়ে আসলেন। এসে ওকে রুমে বন্দি করে রাখলেন। ও কান্না করতে করতে বাবাকে বলল, বিশ্বাস করো বাবা, ওই ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি আমাকে ভুল বুঝছো। বাবা প্লিজ আমাকে ছেড়ে দাও। মনে হলো ওর কথা বাবার কানে পৌঁছায়নি। তিনি যেমন জেদ ধরেছেন তেমনি কাজ করছেন। বুঝতে পারছে বাবা ওকে এভাবে রোশনের সাথে ক্লোজ দেখে রেখে ফায়ার হয়ে গেছেন। রোশন ওর দুহাত দেওয়ালে চেপে ধরে দাঁড়িয়েছিল। এখনও কি করে বোঝাবে বাবাকে রোশনের সাথে ওর তেমন কিছু নেই, যা আছে ঘৃণা। যেদিন থেকে রোশন নামের স্বপ্নটা ও দেখেছে ওই দিন থেকেই ওর জীবন নরকে পরিণত হচ্ছে। এই রোশন নামের শত্রুকে কখনো ক্ষমা করবে না হ্যাপি। আজ ওর সাথে যা যা হচ্ছে সব কিছুর জন্য দায়ী রোশন। কাঁদতে কাঁদতে কখন যে চোখ দুটো লেগে গেছে বুঝতে পারেনি। মাইডাকে চোখ মেলে তাকায়। রাত 2টা বাজে। আরও দরজার সাইডে বসে ঘুমাচ্ছিল। মাকে দেখেই হাউমাউ করে কেঁদে উঠল। মা বিশ্বাস করো, ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বাবাকে বোঝাও মা তুমি। আমি ইচ্ছে করে কিছু করিনি মা। যাই হোক, বাবার মান সম্মান পুরোটা যাওয়াসনি তুই। মানে? ছেলেটা সব দিক থেকে খুব ভালো, তোকে বিয়ে করতে রাজি। 7 দিন পরেই তোদের বিয়ে। তোর বাবা আর রোশানের বাবা মিলে ঠিক করেছেন। আমাকে না জানিয়ে তোমরা ওই বজ্জাত ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেললে। আমি ওই ছেলেকে বিয়ে করব না মা, তুমি বাবাকে বলে দিও। আমি ওকে একদম সহ্য করতে পারি না। সামান্য একটা ভুলের জন্য আমাকে এরকম একটা শাস্তি দিও না, এটা আমি মেনে নিতে পারবো না। একদিন না একদিন তোকে তো স্বামীর বাড়িতে যেতেই হবে, তাই না? আজ যখন আমাদের সম্মান নিয়ে টানাটানি, তোকে তো এই বিয়ে করতেই হবে মা। ওই ছেলের সাথে তোকে শুধু তোর বাবা একাই দেখেনি, ওনার সাথে আরো কয়েকজন লোকও ছিল। ঘটনাটা
পাঁচ কান হওয়ার আগে তোকে এই বিয়ে করতেই হবে। তোর বাবাকে যদি বাঁচাতে চাস তাহলে এই বিয়েতে তুই করবি। হ্যাঁ মা, হ্যাঁ, আমি রোশান আহমেদকে বিয়ে করব। আমার জন্য তোমাদের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। আমাকে তোমরা যেমন বলবে তেমনই চলবো। হেই তোমার লক্ষ্মী মেয়ে, এবার দেখি হা করতো, খাওয়াটা খেয়ে নে, আমি খাইয়ে দিচ্ছি। এদিকে থ্যাংক ইউ বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার আর হ্যাপির বিয়ে 7 দিন পর ঠিক করার জন্য। কুল মাই সন, আমিও তোমার মাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর আমি এটাও বুঝি ভালোবাসা হারালে কেমন কষ্ট পেতে হয়। তাই আমি চাই না ভালোবাসা আমার ছেলেটা কষ্ট পাক। বলে রোশনের বাবা চলে গেলেন। তোমাকে ভালোবাসাটা যদি আমার পাগলামি হয়ে থাকে তবে তোমাকে না পাওয়া পর্যন্ত আমি সেই পাগলামি করে যাব। তাতে যদি আমার প্রতি তোমার অভিমান হয় তবে ভেবে নিও ভালোবাসা এভাবেই হয়। দেখতে দেখতে 5টা দিন পার হয়ে গেল। বিয়ের আর 2 দিন বাকি। 2 দিন পরেই ও অন্য কারোর হয়ে যাবে, আর যাকে ও সহ্য করতে পায় না তার সাথেই সারা জীবন কাটাতে হবে। এ কেমন বিচার, কি পাপ করেছে ও, তার মাসুল এভাবে ওকে দিতে হচ্ছে। হ্যাপি, তৈরি হয়ে নে, নিচে রোশান এসেছে, তোকে নিয়ে শপিং করতে যাবে। 2 দিন পর বিয়ে, তার জন্য দুজন মিলে শপিং করে আয়। না, আমি ওই লোকটার সাথে কোথাও যাব না। একদিনের জন্য আমাকে একা ছাড়ো প্লিজ। আমি ওই লোকটার মুখ দেখতে চাই না। 2 দিন পর যার সাথে সংসার করবি আর এখন বলছিস তার মুখও দেখতে চাস না? জাস্ট 6 মিনিট তৈরি হয়ে নিচে আয়, না হলে তোর বাবা রেগে যাবেন। আর তুই তো জানিস সেদিন বললি আমরা যা বলবো তাই শুনবি, তাহলে এখন সেটাই কর। গাড়িতে চুপচাপ বসে আছে হ্যাপি। ওর পাশেই রোশন ড্রাইভ করছে। রাগী ফেস নিয়ে বসে আছে হ্যাপি। এই লোকটার সাথে হেসে হেসে কথা বলা ওর জন্য ইম্পসিবল। তার জন্যই মনের ভিতর রাগ আর চুপচাপ বসে থাকাই ভালো। হঠাৎ গাড়িতে গান বেজে উঠল। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। অসহ্য। সহ্য? আস্তে একটা খাটাস বেটা। আজব একটা খাটাস মাইয়া। আস্ত একটা খাটাস বেটা। উফ, কোন ঝামেলায় পড়লাম এর সাথে, নাকি আমার সারা জীবন থাকতে হবে? ভাবা যায়? বিয়ের শাড়ি গহনা সব রোশনের চয়েজে কেনা হয়েছে। ওকে কিছু বলে ও কোনো রেসপন্স দেয়নি। যা ইচ্ছে করুক ওর কি, ওর মতে তো আর বিয়ে হচ্ছে না যে ও নাচতে নাচতে শাড়ি গহনা কিনবে। যার মতে হচ্ছে সেই কিনুক। কেনাকাটা শেষে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলেন। 2টো কফি অর্ডার দিলেন। হ্যাপি চুপচাপ কফি খাচ্ছে। এই লোকের সাথে একটু কথা বলার ইচ্ছে নেই ওর, তাই যা বলছেন সব সহ্য করে যাচ্ছে। হ্যাপি মাই বেবি, বলো তো আমরা হানিমুনে কোথায় যাব? হোয়াট বেবি? আমি ওনার কোন জন্মের বেবি? এসব কোন ধরনের ন্যাকামি? একদম ন্যাকা সাজবেন না। আপনার জন্য আজ আমার এই দশা, আর আসছেন হানিমুন নিয়ে। ঠিক আছে, হানিমুন ক্যান্সেল। এখন আমরা বাসরাত নিয়ে কিছু আলোচনা করি। হ্যাপির আর সহ্য হলো না। ওখান থেকে চলে আসে গাড়ির কাছে। রোশন ওর পিছন পিছন আসছেন। এসেই ধপাস করে গাড়ির সিটে বসে পড়ে। হ্যাপি সোনা, এভাবে চলে এলে কেন? আমাদের আলোচনা তো এখনো শেষ হয়নি। আর একটা কথা যদি আপনি বলেন তাহলে আমার চেয়ে খুনি আর কেউ হবে না। তোমার একমাত্র হবু বরকে তুমি খুন করবে? বিয়ের আগে বিধবা হতে চাও? দেখো হ্যাপি, আমার এত তাড়াতাড়ি মরার শখ নাই। আগে আমাদের বিয়ে, তারপর বেবি, বেবির বিয়ে, তারপর বেবির বেবি হবে, ওদেরও বিয়ে, তারপর ওদেরও বেবি। এসব না দেখে তো আমি মরছি না। দ্যাটস ইট। এবার মনে হয় ওর মেন্টাল হসপিটালে খোঁজ নিতে হবে, আর পারছে না। এমনিতেই রাগে ওর গা চলে যাচ্ছে। তার উপর এই ছেলের বকবকানি অসহ্য। ইচ্ছে করছে নিজের মাথার নিচে ফাটিয়ে ফেলে। উফ, গাড়ি স্টার্ট দিবেন নাকি আমি গাড়ি থেকে নেমে নিজেই চলে যাব? এভাবে রেগে ফায়ার হচ্ছ কেন? জানো তোমাকে রাগলে পেতনির মতো লাগে। হোয়াট? এই হ্যাপি আর পেতনি? আপনি একটা মহিষ, বাদর, অ্যানাকোন্ডা, হনুমান, পেতনির বর, পেতনা। জি ম্যাডাম, লাস্টের কথা একদম সঠিক। আমি তো পেতনির বরই, মানে পেতনির হবু বর পেতনা। ইচ্ছে তো করছে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেই। বজ্জিত লোকটার সাথে কথা বলতে বলতে বাসে পৌঁছে গেছে। ও এসে সোজা ওর রুমে চলে আসে। দেখলো কয়েকজন বয়স্ক মহিলা আছেন। কি নাকি প্রশ্ন ছুঁড়ে মারবে তার আগেই ও গায়েব। ওর ফ্রেন্ডদের বিয়ের দাওয়াত দিয়েছে, একটু পরেই চলে আসবে। বিয়ের দিন পর্যন্ত ওর বাড়িতে থাকবে। রিতার সুইটি
ওরা দুইটাই বর্তমানে আসছে, এসে তো জানতে চাইবে ও কাকে বিয়ে করছে। রোশনের কথা জেনে ওদের অবস্থা কেমন হবে কে জানে। এই এই তোরা কি করছিস? দে আমার মোবাইল। কাকে কল করতে যাচ্ছিস? আরে দে না। তুই তো সে কখন থেকে বলছিস তাই না তোর বরের নাম, আর তোর হারামি ভাইটাও তো বলছে না। বলি নাম জানলে কি তোর বরকে আমরা নিয়ে যাব? আহারে বেচারি, মুখটা দেখে নেওয়ার কথা শুনে কেমন চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। এই বজ্জারটাকে তোরা নিলেই তো আমি বাঁচতাম। আমাদের হ্যাপি তো দেখি হবুদুল্লা ভাইয়ের উপর খুব রেগে আছে, কারণটা কি জানতে পারি? আমার বিয়ে রোশান আহমেদের সাথে হবে। হোয়াট? এটা কিভাবে সম্ভব? তারপর সব খুলে বলে হ্যাপি ওর রোশনের সম্পর্কে। আই হেট রোশান। আমি এখনো রোশানকে ঘৃণা করি। আমি যা বুঝতে পেরেছি রোশন তোকে ভালোবাসে, তার জন্যই এমন করেছে। আমারও তাই মনে হয়। আমার কেন জানি লোকটাকে সহ্য হয় না রে। আজ ওর জন্যই বাবা আমাকে ভুল বুঝলেন। তার মধ্যে বিয়ের আগে একটা প্রেমও করতে পারলাম না। ভেবেছিলাম আগে একটা প্রেম করব, কিন্তু ওই একটা দুঃস্বপ্ন এসে সব কিছু তোলপাড় করে দিল। তোরা জানিস লোকটা মেয়েদের মতো করে কেমন ঝগড়া করে আমার সাথে। আমিও তো একটা মেয়ে, আমি জানি আমরা কেমন ঝগড়া করি। ওই লোকটার সাথে আমি সারা জীবন থাকবো কি করে? সরি রে বান্ধবী, তোর জন্য আমরা কিছু করতে পারলাম না, অ্যান্ড পারবো না। কারণ যে রোশন আহমেদ যদি জানতে পারে আমরা তার বিয়ে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছি, আমাদের আস্ত রাখবে না। গল্প আড্ডা করে আরও একদিন পার হয়ে গেল। আজকে হ্যাপির গায়ে হলুদ, ওর বিয়ে, অথচ ওর কোনো রেসপন্স নাই। ঘুমে চোখ দুটোর চাই চাই অবস্থা। ওর সাথে রীতা আর সুইটিরও সেম অবস্থা। মনে হচ্ছে ওর সাথে ওদেরও বিয়ে হয়ে যাবে। আজকের সকালটা খুব অদ্ভুত লাগছে। মানুষের আনাগোনা শুরু, ওর প্রতি মায়ের কান্না শুরু। বাবা তো ওর সামনে কাঁদছেন না, হয়তো রুমে বসে চুপটি করে কাঁদছেন। আর ভাইকেও দেখেও তেমন ভালো লাগছে না, কেমন কাঁদো কাঁদো চেহারা। বাবা মায়ের আদরের মেয়ে, ভাইয়ের আদরের একমাত্র বোন, কালই অন্য কারোর পরিবারে একজন হয়ে যাবে। নিজেকে শান্ত রাখার অনেক চেষ্টা করছে, কিন্তু পারেনি। মা আর ভাইকে জড়িয়ে ধরে কতক্ষণ কান্না করলো। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নাই। কার জন্য কারোর জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রভাবিত হয়। তাই যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যাবে। মনে রেখো, পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী। বাবা, তুমি ওই মহিলাকে কেন বললে এখানে আসতে? তুমি জানো না আমার ওই মহিলাকে একদম সহ্য হয় না। তাই আমি চাই না ভালোবেসে আমার ছেলেটা কষ্ট পাক। দেখ বাবা, এই বাড়িতে আমরা মাত্র 2 জন পুরুষ মানুষ বিয়ে বাড়িতে, একজন মহিলা তো অবশ্যই প্রয়োজন। তাই তোর ফুপিকে বলেছি আসতে, একটু ম্যানেজ করে নিস। আমার মায়ের নামে বাজে কোনো কথা যেন ওই মহিলার মুখে না শুনি, এটাই আমার শেষ কথা। রাতে ডান্স ফাংশন হবে, তাই রীতা, সুইটি, ভাইয়া প্রোগ্রামের আয়োজন করছে। কে কোন গানে নাচ করবে সেটাই। ওর গায়ে হলুদ লাগানো পর্যায়ে শেষ, ধীরে ধীরে অনুষ্ঠান শুরু হচ্ছে। আরমান মালিকের সব গানই হ্যাপির ভালো লাগে। হঠাৎ একটা গান লাউড স্পিকারে বাজায় ভালো লাগছে। হয়তো ভাইয়া গানটা সিলেক্ট করেছে। ভাই তো জানে ওর প্রিয় গায়ককে, তাই হয়তো। এই নে ধর। কে ফোন করেছে? নিজেই কথা বলে দেয়। হ্যাপি মোবাইল কানে রেখে বলে উঠল, হ্যালো। কি করো বউ? বুঝতে পারছে এটা কে হতে পারে। নৃত্য পরিবেশন করি। ওলে আমার বউটা এত নাচানাচি করে না। এখন আমি তোমার কাছে নেই, যদি পায়েটাই লাগে তখন কি হবে? বেটা খচ্চর, আমার পায়ে লাগলে তাতে তোর কি? আমার পায়ে লাগলে তাতে তোর কি? কাল বিয়ে আর এখন ফোন করে বলে কি করো, তাও বউ। শালা বচ্চাত। কি হলো বউ, ফোন কেটে দিলে কেন? আরে আমি কার সাথে কথা বলছি? বউ তো কল কেটে দিয়েছে। জানি না ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কিনা, তবে আমি কোনো নিয়মে তোমাকে ভালোবেসেছি তাও জানি না। শুধু এইটুকু জানি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। কিরে, দোলা ভাইয়ের সাথে কি কথা বললি? তোর আমার বান্ধবী না শত্রু? কেন, দুটোই তো হতে পারি। বোঝা যাচ্ছে এই দুটোকেই হাত করে ফেলেছে ওই বজ্জাতটা। বাসের ঘরে স্বামীর এমন রূপ হ্যাপি মেনে নিতে পারছে না। লোকটা তো ভালোবেসে ওকে বিয়ে করেছে, তাহলে ওর সাথে এমনটা কেন করছে? কি হলো, কথা কানে যায় না? এই রুমে তুমি থাকতে পারবে না, যাও বারান্দায় গিয়ে ঘুমাও। তোমার সাথে এক রুমে থাকা আমার পক্ষে সম্ভব না।
বাহ, কাল পর্যন্ত যে মানুষের আমার প্রতি প্রেম উতলে পড়ছিল আর বিয়ের পর সেই আসল মুখোশ দেখিয়ে দিলেন। শুনুন, আমারও আপনার মতো একটা লোকের সাথে এক রুমে থাকার কোনো ইচ্ছাই নেই, যত সব। বলেই হ্যাপি বিছানা থেকে উঠে পড়ে, কিন্তু হাতে একটা বালিশ নেয়। বারান্দার দিকে পা দুটো বাড়াতেই রোশন ওকে টেনে ওর বুকের সাথে মিশিয়ে নেয়। কি হলো? আমি তো চলেই যাচ্ছি, এভাবে জড়িয়ে ধরলেন কেন? একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আবার ওর হাত ধরে টেনে ওনার সাথে মিশিয়ে নিলেন। ও ছাড়ানোর চেষ্টা করছে। ভালোবাসি তোমাকে। কিভাবে বলো? আমার এই মিষ্টি বউটিকে বারান্দায় শুতে দেই। তোমার সাথে সারা জীবন থাকবো বলেই তো এত কিছু। একটু আগে তো একটু ভিলেন রূপী অ্যাক্টিং করছিলাম। হ্যাপি মনে মনে ভাবে, মা, তাই নাকি? একটু আগে উনি ভিলেন রূপী অ্যাক্টিং করছিলেন, তাহলে তো এবার আমার পালা এমন অ্যাক্টিং করব যে আজ রাতটাই ওনার বৃথা যাবে। আজ না আমাদের বাসর রাত। আসো ময়না পাখি, তোমাকে একটু আদর করে দেই। হি। দাঁড়া বেটা বজ্জাত। ওর পা দিয়ে খুব জোরে ওনার পায়ে পাড়া দেয়। মুহূর্তেই ওকে ছেড়ে আহ বলে আর্তনাদ করেন। ও ছাড়া পেয়ে এক দৌড়ে বারান্দায় গিয়ে দরজা আটকে দেয়। ও এমন একটা কাণ্ড করবে নিশ্চয়ই উনি ভাবতে পারছেন না। কিছুক্ষণ যাওয়ার পর ওকে ডাক দেওয়া শুরু করলেন। হি হি, আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউটা, দরজাটা খোলো না গো। আমি না তোমার একটা মাত্র আদরের স্বামী, তাহলে আমার সাথে এমনটা করছো কেন বউ? দেখো, এই বাসর রাত নিয়ে মেয়েদের কত স্বপ্ন থাকে, তেমনি আমারও আছে। আমার এই স্বপ্ন ভেঙো না তুমি। এবার হ্যাপি হাসি থামাতে পারে না, একা একাই হেসে চলেছে। কথার কি ছিরি, মেয়েদের স্বপ্নের সাথে ওনার সম্পর্ক কি? রাত প্রায় 1টা বাজে। হ্যাপি বারান্দায় এখনো জেগে আছে। ধীরে ধীরে দরজা একটু ফাঁকা করে দেখে বজ্জারটা নাক ডেকে ঘুমাচ্ছে। ধীরে ধীরে দরজা একটু ফাঁক করে দেখে বজ্জারটা নাক টেনে ঘুমাচ্ছে। এতক্ষণ তো এই সুযোগেরই অপেক্ষা ছিল। ভাবতেই কেমন আনন্দ হতে লাগলো। পাটা খুব ধীরে ধীরে ওয়াশরুমের দিকে যাচ্ছে। তারপর অর্ধেক বালতি পানি এনে তাতে 3 বোতল ফ্রিজ থেকে জল মিশিয়ে এনে ওনার সারা গায়ে ঢেলে দেয়। কিছু বুঝে ওঠার আগে হ্যাপি ওধাও বারান্দায় এসে ছিটকিনি লাগিয়ে দেয়। তারপর মন ভরে নিঃশ্বাস নিতে থাকে। ওর সাথে ভিলেনি মস্করা করা, তাই না? এবার বুঝো বাজাধন, এই শীতে বরফের জল কেমন লাগে। কিন্তু কোনো আওয়াজ আসছে না। কেন? ওনার কি কিছু হয়েছে? হঠাৎ একটা চিৎকার ভেসে আসলো। সাপ সাপ, বউ আমাকে সাপ এসে মেরে ফেললো, বাঁচাও। সত্যি কি কোনো সাপ? হ্যাপি কিছু না ভেবে দরজা খুলে রুমে ঢুকে পড়ে। এ কি, রুম তো অন্ধকার, কেন? শুনছেন? কোথায় আপনি? আর কিছু বলতে পারছে না। ওর মুখ চেপে ধরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে ওর উপর শুয়ে পড়লেন। কানের কাছে মুখ এনে বলতে লাগলেন, আমার বউটা এত বোকা জানা ছিল না। এই দোতলাতে সাপ আসবে কোথা থেকে? বরং জানো, পেতনি এসেছিল, আমার গায়ে জল ঢেলে চলে গেছে। ও মা গো, বউ আমাকে মেরে ফেললো গো। ওকে পেতনি বলা, তাই না? ইচ্ছে মতো ওনাকে কিল চিমটি দিয়ে যাচ্ছে। আর কিভাবে পারলো লোকটা ওকে বোকা বানাতে? ও আস্ত একটা বোকা। সাপ সাপ বলে ছুটে চলে আসলো, কিন্তু এত মেরেছে লোকটা একটু ওকে ছাড়লো না, আরো শক্ত করে জড়িয়ে ধরলো। শেষমেশও ক্লান্ত হয়ে উপর হয়ে ওনাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। সকালে ঘুম ঘুম চোখে নিজের দিকে তাকিয়ে দেখে ও একদিকে আর ওর শাড়ি অন্যদিকে, আর ওর পা ওনার উপর আর একটা বিছানায়। কি এক পরিস্থিতি হয়েছে ওর। ভাগ্যিস লোকটা ঘুমিয়ে, না হলে নিশ্চয়ই ওর দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকতো। কোনোরকম শাড়িটা পেঁচিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। মাথায় ঘুমটা দিয়ে এসে দেখে ওর ফুপির শাশুড়ি বসে কফি খাচ্ছেন। হ্যাপি ওনার কাছে গিয়ে সালাম করলো। একটা অল্প বয়সী মেয়ে এসে ওর হাতে 2 কাপ কফি এনে দিল। আগে একটা তোমার শ্বশুরকে দিয়ে এসো, তারপর রোশানকে, পরে এসে তুমি খাবে। হ্যাপিও চুপচাপ ওনার কথা মেনে চলো। শাশুড়ি মা নেই, থাকলে নিশ্চয়ই ফুপির মতো আদেশ করতেন। প্রথমে বাবাকে গিয়ে কফি দিল। বাবা রেডি হয়ে বসেছিলেন, হয়তো কলেজে যাচ্ছেন। হ্যাপি কফি দিয়ে সালাম করে চলে আসতে নিলে বাবা বলে ওঠেন, শোন মা, কাল থেকে তুইও আমার সাথে কলেজে যাবি। একটু পরেই তোর বই সব চলে আসবে। বাবা, আমি পড়াশোনা করব। অবশ্যই, এমন ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে কি পড়াশোনা ছাড়া মানায়? থ্যাংক ইউ স্যার, সরি বাবা। খুশি মনে বাবার থেকে বিদায় নেই। এখন বজ্জারটাকে কফি দেওয়ার পালা। কে জানে এখনো শুয়ে আছেন কিনা। রুমে ঢুকতেই ওনার উন্মাদ শরীরের ওপর হ্যাপির চোখ পড়ল। গোসল করে মাত্র এসেছেন, শরীরে শুধুমাত্র একটা টাওয়াল পেঁচানো। ওকে দেখা মাত্রই ওনার 2 হাত দিয়ে মুখ ঢেকে বলে উঠল, ছি ছি, তোমার লজ্জা শরম বলতে দেখি কিছু নেই। এভাবে দরজায় নক না করেই চলে এলে।
এখন আমার কি হবে গো? আমার তো সব শেষ হয়ে গেল। ঢং দেখে বাঁচি না, দরজা লাগালেই তো পারতেন। আর সে যাই হোক, আপনার শরীর তো কোনো পরনারী দেখেনি, দেখলে আপনার বউই দেখেছে, তাতে এত ঢং করার কি আছে? তা তো বটেই, তুমি তো আমার একটা মাত্র আদরের বউ, তাহলে এটা রেখে কি হবে? এটাও না হয়। এই একদম এই কাজ করবেন না, অসভ্য ছেলে একটা। কোনো রকম দৌড়ে কফির কাপ রেখে ওখান থেকে চলে আসে হ্যাপি। বাইরে এসে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। ওর নাকি লজ্জা শরম নেই, মেয়েটা খাটাস বজ্জাত একটা। আর একটু থাকলেই তো নিশ্চিত টাওয়ালটা খুলে ফেলে দিত। কি নির্লজ্জ ছেলের বাবা। ওনার ফুপি আজ বিকালে চলে গেছেন, কিন্তু একটা বিষয় হ্যাপি লক্ষ্য করলো, রোশন আর ফুপির মাঝে কোনো ঝামেলা আছে, না হলে ওরা ঠিকমতো কথা বলতো। কিন্তু বিষয়টা কি হতে পারে? রুমে যেতেই ওর সামনে মোবাইল হাতে উনি একটা ছবি দেখালেন। সেটা দেখে রাগে নিজেকে আর আটকাতে পারেনি হ্যাপি। কি করবে যখন ভেবে পাচ্ছে না, ঠিক তখনই ওনার হাত থেকে মোবাইলটা নিয়ে এক আছাড়ে ভেঙে ফেলে। এরকম অসভ্যতামি করার মানে কি? আর আপনি তো তখন শুয়েছিলেন, এটা কখন তুললেন? এরকম একটা মেয়ের ছবি তুলতে আপনার লজ্জা করেনি? নিশ্চয়ই আমার লজ্জা করেনি, কারণ আমি তো পরনারীর ছবি তুলিনি, আমার বউয়ের ছবি তুলেছি। কি বলো? অসভ্য একটা, আমার কথা আমাকেই ফেরত দিচ্ছে। এমন ছবি কেউ তোলে ঘুমের মধ্যে? আমার ছবি তোলা, তাও শাড়ি এক জায়গায় আর আমি অন্য জায়গায়, কি সাংঘাতিক ব্যাপার! এমন একটা নিষ্পাপ ছেলে এইরকম করবে ভাবা যায়? 3 বছর পর রায়হান ফিরেছে দেশে। দেশে ফেরার একটাই উদ্দেশ্য, রায়হানের ভালোবাসার মানুষকে আপন করে নিজের পাওয়ার। এতদিন এই দিনের অপেক্ষা ছিল রায়হান, তার একমাত্র ভালোবাসার মানুষ নাফিসা জামান হ্যাপিকে একটিবার দেখার জন্য উতলা হয়ে পড়েছে। কখন পৌঁছাবে সে তার মায়ের কাছে? সে তার মায়ের কথা রেখেছে, এখন তো মায়ের কথা রাখার পালা হ্যাপিকে রায়হানের সাথে বিয়ে দেওয়া। কেন এক কুয়াশা ভেজা সকালে দেখেছিলাম সাদাসিধে সাজে, এলোমেলো চুলে মুখ ঢেকে যায়, আর পাগল হয়ে যাই আমি। কি নিষ্পাপ চাহনি তার, চোখের ভাষায় বলে দিতে চায়, আমিও ভালোবাসি তোমায় নিশাত। আজ হ্যাপির ভাই এসেছে ওর সাথে পাশে নিয়ে যাওয়ার জন্য, কয়দিন ওখানে থেকে আসবে। বাবা আর ওনাকে বলে হ্যাপি বেরিয়ে পড়ে। আসার সময় দেখলো ওনার চেহারা একদম মলিন হয়েছিল, মুখ ফুলিয়ে বলে উঠল, ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসবে। ভাইয়া পাশে ছিল তাই কিছু বলতে পারেনি হ্যাপি। অবশেষে বাসে এসে পৌঁছালো। এদিকে না, একটা নজর আগে হ্যাপিকে দেখে আসি, কেমন আছে ও। আমার যে আর তোর সইছে না, তারপর না হয় বাসায় যাব। কলিং বেল বাজতে হ্যাপিকে দরজা খুলে দেয়। রায়হান ভাইয়া, আপনি কেমন আছেন ভাইয়া? ভালো, তুই কেমন আছিস হ্যাপি? জি ভাইয়া, আমিও ভালো আছি, ভেতরে আসুন। না রে, আজ থাক, অন্য একদিন আসবো, জরুরি একটা কাজের কথা মনে পড়েছে। আঙ্কেল আন্টিকে আমার তরফ থেকে সালাম জানিয়ে দিস। রায়হান ভাইয়ের সাথে ওর পরিচয় ছিল 4 বছর আগে। 1 বছরে একটু আধটু কথা হতো। তার 3 বছর থেকে ওনাকে দেখতে পায়নি, কোথায় হয়তো চলে গিয়েছিলেন উনি। যেহেতু বড় ভাই তাই ভাইয়া বলে ডাকে। লোকটা এমনিতেই খুব ভালো, কেমন সম্মান দিয়ে কথা বলেন, কিন্তু আজ এতদিন পর ওনার চাহনি কেমন ছিল যেন। হঠাৎ ওর ফোনে রিং বেজে উঠল। হাই, বজ্জারটা কল দিয়েছে। আসতে না আসতেই কল দেওয়া শুরু। এখন রিসিভ না করাই বেটার। সকালে তো কত সুন্দর ওর চুল কাটার জন্য দৌড় করিয়েছে, তাও কাঁচি হাতে। তার একটাই কারণ, ওর চুল নাকি ঘুমালে ওনার মুখে এসে পড়ে, তার জন্যই ওর চুল কাটা প্রয়োজন। ভাগ্যিস সেই সময় ভাইয়া চলে আসছিল, না হলে তো ওর চুলের 12টা বাজিয়ে ছাড়তো খাটাসটা। কি হলো বউ, আমার কল ধরছে না কেন? রাগ করেছে মনে হয়, কিন্তু আমি তো কিছু করিনি। রাগ করবে কেন? ও মনে হয় আমি সঙ্গে যাইনি বলে রাগ করছে। রাগ করে না লক্ষ্মী সোনা, আমি কালই আসছি তোমার কাছে। এসব কথা এখন থাক, এতদিন পর বাড়ি ফিরেছিস, যা রুমে গিয়ে রেস্ট নে বাবা। না মা, তুমি আগে বলো, সকাল হলেই হ্যাপির বাসায় যাবে প্রস্তাব নিয়ে, আমি আর দেরি করতে চাই না। দেখ বাবা, এতদিন যখন অপেক্ষা করতে পেরেছিস, তাহলে আর 3টে দিন অপেক্ষা কর। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো, কিন্তু একটা কথা, আমার শুধু হ্যাপিকেই চাই। বলেই রায়হান রুমে চলে গেল। রায়হানের মা ভাবতে লাগলেন, হে আল্লাহ, এখন আমি কি করব? এই ছেলে তো মেয়েটাকে ছাড়া কিছুই বুঝতে চাইছে না। আমার ছেলের জীবন কি আমার জন্যই নষ্ট হয়ে যাবে? কিন্তু আমি তো এটা চাইনি। যেদিন রায়হান আমাকে হ্যাপির কথা বলেছিল, আমি নিজে রায়হানকে বলেছিলাম, বাবা এখন তো তুই বেকার কোনো কাজকর্ম করিস না, মেয়েটাকে এনে খাওয়াবি কি? তার চেয়ে বরং তোর বাবার বিজনেসে কাজে জয়েন কর, নিজের পায়ে দাঁড়া। আমি তোকে কথা দিচ্ছি, ওই মেয়েকে তোর সাথে বিয়ে দেবো।
তার জন্যই আমার ছেলেটা কাজের জন্য দেশের বাইরে চলে গিয়েছিল। 3 বছর পর এসেছে। এখন যদি জানতে পারি তার প্রেয়সীর অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, তখন আমার ছেলেটা কি করবে? সব দোষ আমার। এই ভাই, আমার বিয়ে হয়ে গেছে বলে আমার সাথে একটু গল্পও করবি না? বলি তো হৃদয়ে দয়া মায়া বলতে কিছুই নেই। দেখো এখনো কিছুই বলছে না। ও ভাইয়া, কে আপনি আর আমার রুমে কি করছেন? মা, ও মা, এই মেয়েটা কে দেখো তো। আমি কে তাই না? দাঁড়া বোঝাচ্ছি তোকে আমি কে হই তোর। বলেই বিছানা থেকে বালিশ নিয়ে মারতে শুরু করলো। আরে এ তো দেখি আমারই একমাত্র বোন। বলে আমার বোনটারে কি হয়েছে, কাঁদছে কেন? বাট আমি কাঁদছি? ফাজিল ভাই একটা। বলে ওর রুমে চলে আসে। মনে হচ্ছে ও কোনো ভূতের মুভি করছে। চারো রুম কেমন ভয়ে ভয়ে আওড়াচ্ছে। তার একটাই কারণ, রুমে ও একা আর মোবাইলও। তার একটাই কারণ, রুমে ও একা আর মোবাইলে গেম খেলছে। হঠাৎ ওর নাম ধরে কেউ ডেকে উঠলো, হ্যাপি। ও তো কাউকে দেখতে পাচ্ছে না, কে হবে? ভূত না তো। ও ধীরে ধীরে বেলকনিতে যেতেই পেছন থেকে কেউ ওকে জড়িয়ে তোলো। ও যখনই চিৎকার করতে যাবে লোকটা বলে উঠলো, বউ কেমন আছো? তার মানে আপনি আমাকে ভয় দেখাচ্ছিলেন এতক্ষণ? যা দুষ্ট, আমি ভয় দেখাতে যাব কেন? আমি তো মজা করছিলাম। অসভ্য একটা, ছাড়ো না আমাকে। লোকটা তো ছাড়ছেই না, আরো পালে ওর গলায় মুখ ডুবালো, কাঁধ থেকে চুল সরিয়ে সেখানে চুমু খেতে লাগলো। ওর চোখ বন্ধ করে তা উপভোগ করছে। হঠাৎ মনে পড়লো দরজা খোলা, যদি কেউ চলে আসে। তাই ওনাকে হালকা ধাক্কা দিয়ে রুমে চলে আসলো। আপনি ফ্রেশ হন, আমি নাস্তা নিয়ে আসছি। রান্নাঘরে যাওয়ার সাথে সাথেই মা ওর হাতে নাস্তার ট্রে ধরিয়ে দিলেন। ও চুপচাপ নিয়ে আসে। রুমে এসে দেখে উনি ওর ছোটকালের পুতুল একটা ভেঙে ফেলেছে। 3টা থেকে একটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন। আপনি আমার পুতুল ভাঙলেন কেন? তার একটাই কারণ, এখানে শুধু আমি আর তুমি থাকবো, তৃতীয় কোনো ব্যক্তি বা পুতুলও না। দ্যাটস ইট। এখানে একটা মেয়ে পুতুল আর 2টা ছেলে পুতুল ছিল, তাই বলে একটা ভেঙে ফেলতে হবে? কি আজব লোক একটা। আপনি ছাদে আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আপনাকে। আমাকে চোখে হারাচ্ছ বুঝি? অবশ্যই না, এই প্রথম আপনি আমার বাসায় এসেছেন। ভাইয়া হিসেবে আপনার খেয়াল রাখার দায়িত্ব অবশ্যই আমার। এতে চোখে হারানোর কি আছে? আমাকে তুমি চোখে হারাও না, তাই না? এভাবে এগোচ্ছেন কেন? ও মা, স্বামীর খেয়াল রাখবে না? তাই তো কাছে আসছি। কাছে না আসলে খেয়াল রাখবে কি করে? আমি আপনার খেয়াল দূর থেকেই রাখতে পারবো, কাছে আসার কোনো প্রয়োজন নেই। আহ বউ, এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমারই একটা মাত্র জামাই। দেখুন। আর কিছু বলতে পারলো না হ্যাপি। না ওনার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে নেন, পরম আবেশে ঠোঁটে চুমু দিতে থাকেন। হ্যাপিও আর ওনাকে আটকে না। দিনে একবার হলো এটুকু ভালোবাসা পাবার জন্য ও নিজেও ছটফট করে। যতই হোক অবশ্যই একমাত্র স্বামী ওর। হ্যাপি আজ কলেজে এসেছে বাবার সাথে, আর বাসে যাবে ওনার সাথে। তাই ছুটি হওয়ার সাথে সাথেই রীতা, চুইটি, রবিনকে ক্লাসে ফেলে চলে আসে। গেটে এসে দেখে উনি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। ওকে দেখার সাথে সাথে একটু এগিয়ে আসলেন। হ্যাপিও এগুতে লাগলো ওদের ঠিক মাঝখানে। এসে দাঁড়ায় রায়হান ভাইয়া। ওনাকে এভাবে ওর সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কেমন অপ্রস্তুত হয়ে ওঠে। ভাইয়ের পেছনে উনি দাঁড়িয়ে আছেন। ভাইয়া আপনি এখানে কিছু বলবেন? আয় তোকে বাসায় ড্রপ করে দিয়ে আসি। ওই দিকেই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোকেও সাথে করে নিয়ে যাই। থ্যাংক ইউ ভাইয়া। আসলে আমি ওনার সাথে চলে যাব। ও আপনাকে তো পরিচয় করিয়েই দেওয়া হয়নি। ইনি হচ্ছেন আমার স্বামী রোশন আহমেদ। হ্যাপির মুখে স্বামীর শব্দ শুনে রায়হানের বুকে চিনচিন ব্যথা শুরু হলো। কি হয়েছে এসব? কি বলছে এসব হ্যাপি? ওর স্বামী মানে কি? না না, এটা হতে পারে না। হ্যাপি শুধু আমার, অন্য কারণ না। হয়তো হ্যাপি আমার সাথে ফাজলামি করছে, কিন্তু ও তো এমন ফাজলামও আমার সাথে করে না। হ্যাপির মুখে মিষ্টি হাসি দেখে রায়হান তার হাত বাড়িয়ে দিল রোশনের দিকে। হাই মিস্টার রোশান, আমি রায়হান চৌধুরী। রোশন হ্যান্ডশেক করে বলে, তা নিশাত, বিয়ে কবে করলি? বুকে পাথর চেপে রাখে, হয়তো এখনই চোখের জল টপ করে গড়িয়ে পড়বে। জি ভাইয়া, 15 দিন হলো, 9 তারিখে বিয়ে হয়েছে। ও, আসলে আমি জানতাম না, এতদিন দেশের বাইরে ছিলাম তো তাই। আচ্ছা বাই, ভালো থাকিস। একদিন না হয় রোশানকে নিয়ে আমাদের বাসায় আসিস। বলেই চলে গেলেন। আপনার কি হয়েছে? এভাবে রেগে আছেন কেন? ছেলেটার সাথে তোমার সম্পর্ক কি ছিল? মানে? যা বলছি তার সঠিক উত্তর দাও। ওনারা আমাদের প্রতিবেশী ছিলেন। আমাদের বাসার পাশেই রায়হান ভাইয়ার বাসা ছিল। তারপর তাদের কিছু একটা হয়েছিল, ওখান থেকে চলে যান।
আর 3 বছর পর ভাইয়া দেশে এসেছেন। আমাকে দেখলেই ভাইয়া ভালো মন্দ জিজ্ঞেস করেন, আর কিছু না। ঠিক আছে, গাড়িতে বসো। এদিকে রায়হান তার বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করে, একটার পর একটা জিনিস ভেঙে চলেছে। মা, তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। তোমার কথা তুমি রাখোনি মা। আজ আমার চোখের সামনে হ্যাপি অন্য কারো। মা, তুমি ভাবতে পারছো আমার হ্যাপি অন্য কারোর হয়ে গেছে? শান্ত হ বাবা, এমন করিস না আর। আমার একটা ফুলের জন্য তুই তোর ফুলের মতো জীবন নষ্ট করিস না। দেখবি হ্যাপির চেয়ে সুন্দর মেয়ে তোর জীবনে আসবে। আমার সুন্দর কোনো মেয়ে চাই না মা, আমার শুধু হ্যাপিকেই চাই। তুমি প্লিজ আমার হ্যাপিকে এনে দাও। এটা যে আর সম্ভব না রে বাবা। হ্যাপির স্বামী আছে, ওর একটা সংসারও আছে, কখনো আসবে না। রায়হান তার কোনো কথা না বলে ওর রুমে চলে যায়, দরজা আটকে দেয়। এদিকে রায়হানের মা দরজায় ধাক্কা দিতে দিতে ক্লান্ত হয়ে চলে গেলেন। তুমি তো ছিলেই, পারিনি তোমায় রাখতে আগলে। আই লাভ ইউ হ্যাপি, ভালোবাসি তোমাকে, ভালোবেসে যাব। হাই সুইটহার্ট, কেমন আছো? তুমি কতদিন দেখা হয় না বলো তো? হোয়াট? হ্যাপি চেয়ে দেখে উনি কারোর সাথে ফোনে কথা বলছেন। ও বেবি, তুমিও না কি যে বলো। তোমাকে দেখবো বলে আমারও মন কেমন আকুল হয়ে উঠেছে। ওকে, কালই আসবে, আমার আর তোর সইছে না তো কখন তোমায় দেখবো। আচ্ছা ভাই, ভালো থেকো। কি হলো এটা? উনি কার সাথে এইভাবে কথা বললেন, তাও বেবি বলে? ও মাই গড, ওনার কি গার্লফ্রেন্ড আছে? আমাকে কি ধোকা দিচ্ছেন উনি? কিন্তু এ কেমন ধোকা, বউয়ের সামনেই গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা। ডাল মে কুচ কালা হ্যাঁ। কাল পর্যন্ত ওয়েট করি, যদি কোনো তেড়ি বেড়ে দেখি তাহলে ওনার একদিন কি আমার একদিন। সকাল থেকে উনি কেমন সাজগুজ করে পড়ে আছেন, মনে হচ্ছে আজ কেউ ওনাকে দেখতে আসছে, যেমন কোনো পাত্রপক্ষ পাত্রীকে দেখতে আসছে। মেয়েদের মতো কেমন আয়নার সামনে সাজতে ব্যস্ত। কোনো ছেলে এমন হয় হ্যাপির জানা ছিল না। হ্যাপি কাজে ফাঁকে ফাঁকে ওনার দিকে তাকায়। আজ কলেজ ছুটি, ওনারও অফিস বন্ধ, শুধু বাবা বাসায় নেই। একটা কাজে বেরিয়েছেন আজ, নাও আসতে পারেন। শুনো, পাশের রুমটা একটু দেখো পরিষ্কার আছে কিনা। ও এখানে এসে আজ থাকবে। ওটা কে? একটু পর আসলেই দেখতে পাবে। কেমন রহস্য রহস্য হাসি দেখতে পাচ্ছে। কি করতে চাচ্ছেন উনি? নিশ্চয়ই এমন কিছু করবেন যা হ্যাপির জন্য একদম ভালো হবে না। কি সেটা? কলিং বেল বাজতেই সবাইকে নিষেধ করে দিলেন কেউ যেন দরজা না খুলে, এবং হ্যাপিকেও নিষেধ করলেন। তার একটাই কারণ, উনি নিজের হাতে দরজা খুলবেন। চুলের স্টাইল করতে করতে দরজা খুলতে যাচ্ছেন। দরজা খুলতেই একটা মেয়ে ওনাকে জড়িয়ে ধরল। হ্যাপি ভালো করে মেয়েটাকে পর্যবেক্ষণ করে দেখে। মেয়েটা খুব মডার্ন ভাবে সেজেছে, একদম পুতুলের মতো লাগছে। হ্যাপি তো হা হয়ে তাকিয়ে আছে। ওনার সাথে ওর কি সম্পর্ক হতে পারে? উফ, কতদিন পর তোমার সাথে দেখা হয়েছে বেবি। তোমাকে দেখে তো আমি আবারও ক্রাশ খেলাম। ও হ্যাঁ, শি ইজ মাই ওয়াইফ হ্যাপি। ওর দিকে তাকিয়ে কথাগুলো বলল রোশান। হ্যাপি তাদের দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিল। হ্যাপি, ও হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড মিম রহমান ডিম। কথাটা বলে মেয়েটাকে একটা চোখ টিপ দিয়ে দিল। হ্যাপি ওনার দিকে রাগী ভাব নিক্ষেপ করতেই মেয়েটা বলে উঠল, রোশান, তোর দুষ্টুমি এখনো গেল না? নিজের বউয়ের সামনেও দুষ্টুমি। হ্যাপি কি ভাববে বলতো? আর হ্যাপি ও মিমকে আর কিছু বলতে দেননি, উনি বলে উঠলেন, আহ বেবি, এসব কথা এখন থাক, অনেক দূর থেকে এসেছো, রেস্ট নাও আগে। বলে মেয়েটাকে নিয়ে চলে গেলেন রুমে। শালা বজ্জাত, আমার সামনে অন্য একটা মেয়ের সাথে আদেক খেতা দেখানো হচ্ছে। মেয়েটা কিছু বলতে চেয়েছিল, তাও বলতে দিলেন না। মা গো, আমাকে কোথায় ফেলে রাখলে? চোখের সামনে সতীন থাকবে, তাও এক্স সতীন। না, আমি আর এ বাড়িতে থাকবো না, এক্ষুনি এখান থেকে চলে যাব। এমন পুরুষের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। বউকে ঘরে রেখে অন্য মেয়ে নিয়ে ইটিস পিটিস করা, নিজের চোখে এটা দেখা অসম্ভব। যেই ভাবা সেই কাজ। রুমে এসে লাগেজে কাপড় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লো। দরজায় পা রাখতে পেছন থেকে বলে উঠলেন, বউ, আমাকে একা এখানে ফেলে কোথায় চলে যাচ্ছ? ও মা, তাই বুঝি? আপনাকে একা রেখে যাচ্ছি তা কি করে হয়? আপনার তো বেবি আছে দেখলাম, ওকে নিয়ে থাকবেন যত সব। না না, আমার দুটো বেবি লাগবে। হোয়াট? আমার আপনাকে একদম সহ্য হচ্ছে না। আর আমাকে আটকানোর চেষ্টা করবেন না বলে দিচ্ছি। থ্যাংক ইউ বউ, তুমি আমাদের এভাবে সুযোগ করে দেবে আমি ভাবতেও পারিনি। সত্যি তো, আমি তো মূর্খের মতো চলে যাচ্ছি ওদের সুযোগ করে দিয়ে। এইটা তো আগে ভাবা উচিত ছিল। এখন তো উনি আমার স্বামী, ওনার উপর একমাত্র আমার অধিকার আছে, আর কারণ না, হোক সে গার্লফ্রেন্ড। এত সহজে আমার জামাইকে ছাড়ছি না। এ কি, তুমি না বলে চলে যাবে, আবার এদিকে কোথায় যাচ্ছ? অসহ্য। বলেই হ্যাপি হনহন করে রুমে চলে আসে। বাহ, ডোজটা দেখি কাজে লেগেছে। রাগে হ্যাপি চুল ছিঁড়তে ইচ্ছে করছে,
একটা মানুষ কিভাবে ছলনা করতে পারে। ওনাকে দেখলে হয়তো বুঝবে। বজ্জাত ছেলে একটা এখন রুমে এসে গুনগুন করে গান গাইছে। ময়না, এই ময়না, চিৎকার করে কাজের মেয়েকে ডেকে চলেছে। জি আপা, কিছু বলবেন? যে কাজ দিয়ে এসেছিলাম কাজটা কি কমপ্লিট হয়েছে? জি আপা, সব কাজ হয়ে গেছে। তুমি শুধু রান্নাটা একটু টেস্ট করে দেখবে। চলো। ওনার দিকে রাগী চোখে একবার তাকিয়ে হাঁটা শুরু করলো হ্যাপি। এত রাগ কোথা থেকে আসে আমার বউটার? আচ্ছা যাই হোক, এটা যে প্রেমের লক্ষণ সেটা ভালোই বুঝতে পারছি। খাবার টেবিলে হ্যাপির চেয়ারে উনি মিমকে বসিয়েছে। রাগে হ্যাপির মাথা ফেটে যাচ্ছে। কেন যে এত রাগ লাগছে ওর? ইচ্ছে তো করছে মিমের মাথার ডিম দিয়ে ফাটিয়ে ফেলতে। ও বেবি, খাচ্ছ না কেন? কেমন রোগা হয়ে যাচ্ছ? বলি নিজের প্রতি একটু খেয়াল রাখো। ও মাই সুইট বয়ফ্রেন্ড, তুমি তো আছোই আমার খেয়াল রাখার জন্য। এ মা, কাচের বাটিটা ভেঙে গেল। বউ, তোমার কোথাও লাগেনি তো? বাটিটা পড়লো কি করে বউ? আমি ইচ্ছে করেই ভেঙেছি, দরকার হলে আবারও ভাঙবো। ময়না, আরো কয়েকটা বাটি এনে দাও। ও চাইছে যখন ভাঙুক। নাও বউ, এখন তুমি ইচ্ছে মতো সব ফেলে দাও। ওহ রোশান, অনেক হয়েছে দুষ্টুমি, এবার মেয়েটাকে একটু শান্তি দে তো। শোনা হ্যাপি, রোশান আর আমি কলেজ লাইফের ফ্রেন্ড। আসলে একদিন কলেজে ওকে বলেছিলাম আমার বয়ফ্রেন্ড হয়ে একটু অভিনয় করতে, একটা ছেলেকে দেখানোর জন্য। সেই থেকে আমার সাথে ফাজলামি করে যাচ্ছে, শেষ পর্যন্ত বউয়ের সামনেও একই দুষ্টুমি। বেবি, তুমি বানিয়ে বানিয়ে কথা কেন বলছো বলো তো? রোশান। হ্যাপি আর বসে না থেকে ওখান থেকে চলে আসে ছাদে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আকাশে একটাও তারা নেই। কেমন শীতল বাতাস বয়ে যাচ্ছে, বাতাসে শরীরটা শিউরে ওঠে। 2-3 ঘন্টা ধরে মনে হচ্ছিল একটা ঝড় বয়ে গেছে, কোথাও শান্তি পাচ্ছিল না। এখন মনটা হালকা লাগছে। মনের ভিতর যে তুফান চলছিল তা মুহূর্তে বিলীন হয়ে গেছে। কেন এমনটা হলো? ওনার ধারে কাছে কোনো মেয়ে দেখলে ওর কেন এমন হয়? ও কি তবে লোকটাকে ভালোবেসে ফেলেছে? ভালোবাসা শব্দটা হয় না কখনো পুরনো, হয় না কখনো মলিন, হয় না ধূসর কিংবা বর্ণহীন, যা শুধু রংধনুর রঙে রঙিন। হোক না সেটা এপার কিংবা ওপারের, তারপরও ভালোবাসা তো শুধুই ভালোবাসা। নিশাদকে দেখে তো মনে হলো ও তোকে ভালোবাসে, তাহলে এমন কেন করছিস ওর সাথে? এটাই তো দেখতে চেয়েছিলাম, তাই এমন করছি। বউটাকে রাগাতে আমার হেব্বি লাগে। ফাজিল ছেলে একটা, তুই কোনো দিন শোধরাবার নস। আগে যেমন ছিলি এখনো তেমনই, কিন্তু আগের রাগটা আর এখন নেই। রাতে কি হলো, আমার বউটা এমন চুপচাপ হয়ে আছে কেন? এখনো কি রেগে আছে? দেখি তো একবার। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরলো হ্যাপিকে। কি হয়েছে, আমার বউটার এমন বাংলা পাঁচের মতো মুখ করে আছে কেন? কি বললেন আপনি? না না, কই কি বললাম? আমি তো এটাই বলতে চেয়েছি যে অনেক রাত হয়েছে, এভাবে বসে না থেকে শুয়ে পড়ো। আমার কাজ আছে, আপনি শুয়ে পড়ুন, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। ও মা, কি কাজ আছে? আমিও তোমাকে সাহায্য করি চলো। আর তুমি আমার একটা মাত্র বউ, তোমাকে নিয়ে ভাববো না তো পাশের বাসার নানিকে নিয়ে ভাববো নাকি? আসো দুজনে মিলে কাজ করি। দূর, এ কার সাথে কথা বলছি আমি? মিথ্যা বলেও শান্তি নেই, ফাজিল একটা। আপনাকে কষ্ট করে আমার কাজ করে দিতে হবে না, আমি আমার নিজের কাজ নিজেই করতে পারবো। বলে হ্যাপি আলমারি থেকে সব কাপড় নামিয়ে গুছিয়ে রাখতে শুরু করে। কি আর করবে, মিথ্যা যখন বলেছে একটা না একটা কাজ তো করতে হবে। কি হলো, আমার বউয়ের গোছানো জিনিস আবার কেন গুছিয়ে রাখছে? সমস্যা নেই, আমিও একই কাজ করতে পারি। আরে আপনাকে তো বলেছি আমি নিজেই তো করতে পারবো। বউ, তোমার কষ্ট আমি মেনে নিতে পারছি না, একটু সাহায্য করতে দাও তো। কিছুক্ষণ পর যাক, কাজ শেষ, এবার তো। হ্যাপির দিকে তাকিয়ে বাঁকে হেসে দেয়। কি আদর? হ্যাপি বুঝে গেছে উনি এখন কি চাইছেন। হ্যাপিও না বোঝার ভান করে হাই তুলে বলে ওঠে, খুব ঘুম পেয়েছে, আমাকে ডিস্টার্ব করবেন না। বলে হ্যাপি ওপাশে শুয়ে পড়ে। বেচারার মুখ দেখার মতো মনে হয়। ধীরে ধীরে কেউ হ্যাপির ওপর উঠছে, কি সেটা দেখার জন্য চোখ খুলে তাকিয়ে দেখে বজ্জাটা ওর উপর আচ্ছোয়া হয়ে শুয়ে আছে। তার নিঃশ্বাস তার উপর আশ্রে পড়ছে। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ওর ঠোঁটের দিকে এগিয়ে আসছেন। হ্যাপি বিরক্তির সাথে কিছু বলতে যাবে, অমনি ওনার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে নেন। কেন জানি ওর আজ ইচ্ছে করছে ওনাকে ভালোবাসতে, তাই ও ওনার সাথে তাল মিলিয়ে ভালোবাসার সাগরে ডুব দেয়। ওনার ঘাড়ে গলায় চুমুতে রাঙিয়ে দেয়। আজ কি কারোর মনে কোনো ঘৃণা নেই, আছে শুধু ভালোবাসা। কয়েক মাস পর সকালে ফ্রেশ হয়ে রান্নার কাজ ছেড়ে নাস্তা করে হ্যাপি আর রোশন বেরিয়ে পড়ে। হ্যাপি কলেজে আর রোশন অফিসে। বাবা একটু অসুস্থ, তাই ওনার সাথে যেতে হচ্ছে।
গাড়ি থেকে নামার সময় উনি হ্যাপিকে জড়িয়ে ধরে কপালে কিস করেন। হ্যাপি মুচকি একটা হাসি দিয়ে চলে আসে। যতক্ষণ না কলেজের ভেতর ঢুকছে ওনার গাড়ি ততক্ষণ ছিল। মনে হচ্ছে ও ক্লাস 2 এর বাচ্চা একটা মেয়ে। আজ তো দেখে ওর ফ্রেন্ড একটাও আসেনি, তার মানে সারাটা ক্লাস ওকে একাই কাটাতে হবে। ওর শরীরটা কেমন লাগছে, গা গুলিয়ে বমি আসার মতো। আর এক মুহূর্ত ওখানে থাকতে পারবে না, গুরুতর কিছু হবার আগে ওখান থেকে যেতে হবে। তাই একজন মিসকে শরীর খারাপ বলে চলে আসে কলেজের গেটে, কিন্তু এখানে যে ওর জন্য মহা বিপদ দাঁড়িয়ে আছে ভাবতে পারেনি। কয়েকটা লোক ওকে ধরে ইয়াবড় একটা গাড়িতে তুলে নেয়। এরকম অবস্থায় ও আর চোখ খুলে থাকতে পারেনি, সেখানেই জ্ঞান হারায়। বিপদ যখন আসে তখন সেটা না জানেই হঠাৎ আসে। এদিকে রোশনের মন অস্থির হয়ে আছে, কোনো কাজে মন লাগাতে পারছে না। কখন কলেজ ছুটির সময় আসবে সেই অপেক্ষায় আছে। এক এক করে সবাই চলে যাচ্ছে, হ্যাপির কোনো খবর নেই। রোশনের সারা শরীর কেমন ঘেমে যাচ্ছে। হ্যাপির কোনো দেখা না পেয়ে রোশন কলেজের ভিতর ঢুকে পড়ে। ওখানে একজন মহিলাকে দেখে রোশন এগিয়ে যায়। নাফিসা জামান নিশাত ও কোন ক্লাসে বলতে পারেন? ও হ্যাঁ, ও তো অনেক আগেই চলে গেছে। মেয়েটার শরীর খারাপ লাগছিল, তাই আমাকে বলে চলে গেছে। ধন্যবাদ বলে রোশন এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে চলে আসে গাড়ির কাছে। যখনই গাড়ি খুলতে যাবে বয়স্ক একটা লোক এসে বলে, স্যার আপনার আপত্তি না থাকলে একটা কথা বলি। জি বলুন। আমি সকালে খেয়াল করে দেখেছি আপনি একটা মেয়েকে কলেজে দিয়ে গিয়েছিলেন। তার ঘন্টাখানেক পর মেয়েটি এখানে এসে দাঁড়িয়েছিল। তারপর কয়েকটা লোক এসে মেয়েটাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। আমি আড়াল থেকে দেখেছি স্যার। স্যার আপনার যদি কোনো উপকার হয় তাই বললাম। রোশন কি বলবে বুঝে উঠতে পারছে না। ওর মনের ভিতর যে অস্থিরতা ছিল তা দ্বিগুণ বেড়ে গেছে। দৌড়টা ডাইভ করে বাসে আসে, কিন্তু ফলাফল শূন্য। রোশন নিঃশ্বাস চিৎকার করে মাটিতে বসে পড়ে। ভাইয়া আপনি আমাকে এখানে তুলে এনেছেন কেন? দেখুন আমার স্বামী চিন্তা করবেন আমার জন্য। আমার এক্ষুনি যেতে হবে বলে আমি বিছানা থেকে উঠে পড়ি। কি হলো ভাইয়া, আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন, যেতে হবে আমার। আমি তোমাকে যেতে দিব না এখান থেকে, কারণ আমি তোমাকে ভালোবাসি হ্যাপি। পাচ্ছিলাম না তোমায় ভুলে থাকতেই। দেখো আমার দিকে একবার তাকিয়ে দেখো, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমায়। আমাকে ছেড়ে যেও না প্লিজ, পারবো না তোমাকে ছাড়া থাকতেই। হোয়াট? আপনার মাথা ঠিক আছে তো? আপনার কোনো ধারণা আছে আপনি কি বলছেন? আমি একজনের স্ত্রী ভাইয়া, প্লিজ আমাকে যেতে দিন। আপনার এই সব কথা আমি আর শুনতে চাই না। তুমি চাইলেই এখান থেকে যেতে পারবে না নিশাত। আমাদের দুজনকে কেউ কোথাও খুঁজে পাবে না। তুমি আমাকে বিয়ে করবে আজ, আর ওই রোশন আহমেদকে সারা জীবনের জন্য ভুলে যেতে হবে। আজ থেকে তোমার জীবনে শুধু আমি থাকবো আর কেউ না। আপনার সাহস হয় কি করে আমাকে এমন কথা বলার? এতদিন আপনাকে আমি সম্মান করেছি ভাইয়া ভাইয়া বলে, আর আপনি আজ আমার থেকে আমার স্বামীকে কেড়ে নেওয়ার কথা বলছেন। আপনি জানেন আমরা দুজন দুজনকে কতটুকু ভালোবাসি। আমরা একে অপরের অস্তিত্ব, বুঝতে পারছেন? আপনি আমাদের আলাদা করার চিন্তাও করবেন না। আপনি এর পরিণতি ভালো হবে না। এসব বলতে বলতে হ্যাপি আবার জ্ঞান হারে। ডক্টর, হ্যাপির কি হয়েছে? ও কি সুস্থ? ও প্রেগনেন্ট, শরীর দুর্বল থাকায় জ্ঞান হারিয়েছে। একটু পরে জ্ঞান ফিরে আসবে, এই ওষুধগুলো খাইয়ে দিবেন বলে ডক্টর চলে গেলেন। হ্যাপি মা হবে আর রোশন বাবা? না, এ হতে পারে না। আমি নিশাতকে কোথাও যেতে দিব না, দরকার হলে ওই সন্তানকে। এদিকে চারিদিকে রোশন ও লোক ছড়িয়ে পড়েছে। উদ্দেশ্য হ্যাপিকে খুঁজে বের করা। যে করে হোক রোশনের হ্যাপিকে চাই। রোশনের বাবা ছেলের এই অবস্থা দেখে নিজেকে অসহায় মনে করছেন। কি আছে রোশনের জীবনে? রোশন খাবারটুকু মুখে দিচ্ছে না, তার হ্যাপিকে চাই। এই খাবার গলা দিয়ে নামবে না। সকালে একসাথে নাস্তা করে বের হয়েছিল, তার আদরের বউয়ের সাথে কি করছে। হ্যাপির এই শরীর খারাপ নিয়ে হয়তো আমার জন্য রান্না করছে, আমিও পারছি না। এদিকে রুমের সব কিছু ভেঙে ফেলছে হ্যাপি। রুম লক করে কোথাও গিয়েছে রায়হান। এই বলে কাছের আসবাবপত্র আরও জিনিস সব কিছু মাটিতে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে হ্যাপি। রায়হান রুমে প্রবেশ করতেই তার মাথায় ফুলদানি দিয়ে আঘাত করে হ্যাপি। তখনই চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে রায়হান। হ্যাপি তার দিকে না তাকিয়ে এক দৌড়ে চলে আসে রাস্তায়। সব কিছু অজানা, এ কোথায় এসে পড়লো, কোন দিক দিয়ে যাবে, এ শহর যে তার অজানা। একটা মানুষ কি গাড়িও দেখতে পাচ্ছে না। না, কার কাছে সাহায্য চাইবে? কোনো কিছু না ভেবে হাঁটা শুরু করলো। যে করেই হোক
ও রোশানের কাছে যাবে। রোশান ছাড়া যে ও নিঃস্ব, ওকে ছাড়া নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। হে আল্লাহ, পথ দেখাও আমায়, আমি যে কিছুই চিনতে পারছি না। হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরিয়ে গিয়েছে। অন্ধকার নেমে এসেছে চারিদিকে, শুধু বন জঙ্গলে ভরপুর। কেউ কোথাও নেই। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কেউ কি নেই যে ওকে সাহায্য করবে? ওই জানোয়ারটা ওকে এতদূর নিয়ে এসেছে, এখনো কোথায় যাবে? আর হাঁটতে পারছে না। স্যার, সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও ম্যাডামকে পাওয়া যায়নি। আমার গান আর ব্ল্যাক কোট, ব্ল্যাক গাড়ি সবকিছু তৈরি করে রাখো, এক্ষুনি আমি বের হব। স্যার, এখন তো অন্ধকার নেমে এসেছে, কোথায় খুঁজবেন? যা বলছি তাই করো। জি স্যার। যে কোনো কিছুর বিনিময় হলেও আমার তোমাকে চাই। আমি মাকে হারিয়েছি, তোমাকে হারাতে দিব না। যতক্ষণ আমার প্রাণ আছে তোমাকে খুঁজে বের করবই। কোথায় তুমি নিশাত? আমার যে তোমাকে খুব প্রয়োজন, প্রতিটি ক্ষণ শুধু তোমায় ভাবি। জানি অনেক দূরে আছো, তবুও এই আশায় থাকি তোমায় কাছে পাবো। ভালোবাসা এমনই, কখনো কাউকে ভুলে থাকা যায় না, সে যতই দূরে থাকুক। হারিয়ে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয়, নয়তো হারিয়ে গিয়েও সুখ ফিরিয়ে দেয়া যায়। ভালোবেসে গেলেই ভালোবাসা পেতে নেই, সবাইকে ভালোবাসার স্বাদ পেতে নেই। ভালোবাসা মানেই সুখের পরশ নয়, প্রকৃত ভালোবাসা হয়তো বেদনাতেই হয়। কে আপনারা? আমার কাছে আসবেন না বলে দিচ্ছি, আমি কিন্তু চিৎকার করব। করো চিৎকার, তোমার এই গলার আওয়াজ আমরা ছাড়া কেউ শুনবে না সুন্দরী। বলেই তিনটা ছেলে হাসিতে মেতে উঠল। ওরা হ্যাপিকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে। ওর এসব কথা একদমই সহ্য হচ্ছে না। কি করবে? হ্যাপি তো এদের সাথে পেরে উঠবে না, একা একটা মেয়েও, তারপর শরীর খারাপ। ও বমি করে যাচ্ছে, একটু জলও পাচ্ছে না। তিনটে লোক ওর দিকে এগিয়ে আসছে। ও কোনো রকম একটা ছেলেকে ধাক্কা দিয়ে দৌড় শুরু করে, জঙ্গলের রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। পেছনে ওই তিনটা অসভ্য ছেলে আছে। হঠাৎ একটা গাড়ি ওর চোখে পড়ে। ও আর দেরি না করে ওই গাড়ির কাছে চলে যায় সাহায্য চাইতে। গাড়ি থেকে নেমে আসা লোকটার দিকে তাকিয়ে ওর সারা পৃথিবী ঘুরে ওঠে। এবার কি ওর বাঁচার আশাটুকু ছেড়ে দিতে হবে? পেছনে তিনটা লোক, সামনে রায়হান ও তার দল নিয়ে দাঁড়িয়ে আছে। রায়হানের কয়েকটা লোক এসে ওই তিনটা ছেলেকে মারতে শুরু করে। ওরা মার খেয়ে একরকম পালিয়ে যায়। হ্যাপি একদম পাথরের মতো দাঁড়িয়ে আছে। কি হচ্ছে ওর সাথে? কেন এমন হচ্ছে? কি ভেবেছিস তুই এত সহজে আমার কাছ থেকে চলে যাবি? এতটা দুর্বল এই রায়হানকে পেয়েছিস? তোকে আমার কাছে সারা জীবন বন্দী হয়ে থাকতে হবে, আর আমার ভালোবাসাই তোকে তোর রোশানকে ভুলিয়ে দেবে। নিজেকে আর আটকে রাখতে পারলো না। শরীরের সর্বোচ্চ শক্তিতে রায়হানের গালে ঠাস করে চড় দিল হ্যাপি। তুই ভাবলি কি করে তোর মতো শয়তান জানোয়ারের সাথে আমি থাকবো? আর আমার স্বামীকে তুই কতটুকু চিনিস যে তাকে ভুলে যাওয়ার কথা বলছিস? তখনই রায়হান হ্যাপির চুলের মুঠি ধরে বলে ওঠে। ঠাস ঠাস করে ওর গালে দুইটা থাপ্পড় মেরে যাচ্ছে রায়হান ভাইয়া। লাস্টের থাপ্পড়টাকে ও মাটিতে লুটিয়ে পড়ে। তখনই একটা বিকট শব্দ ভেসে আসে চোখের সামনে। স্পষ্ট ভেসে ওঠে রক্তে রঞ্জিত হাত। হ্যাঁ, রায়হানের হাতে গুলি লেগে রক্ত ঝরে পড়ছে। সবাই পিছনে ফিরে তাকায়। হ্যাপি বসে থেকে উঠে তাকাতেই সামনের ব্যক্তিটিকে অপলক তাকিয়ে আছে। আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে রোশনের বুকে ঝাঁপিয়ে পড়ে। পাগলের মতো কান্না করতে থাকে, সাথে উনিও কাঁদছেন। দুজন দুজনকে মনে হচ্ছে কত যুগ ধরে দেখেনি। ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন, কখনো মনে হবে না যে সে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে। ভালোবাসার মানে আবেগের পাগলামি, ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি, ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা। কান্না করতে করতে একসময় হ্যাপি জ্ঞান হারায়, রোশনের বুকে ঢুলে পড়ে। রোশন হ্যাপিকে পাজা কোলে তুলে নেয় আর ওর লোকেদের বলে, এদের সবকটাকে আমার আস্তানাতে নিয়ে চলো। রোশনের লোকেরা বন্দুক তাক করে রায়হান সরও ওর লোকেদের ঘিরে রেখেছিল। ধীরে ধীরে চোখ খুলে তাকায় হ্যাপি। পাশে মা, বাবা, ভাইয়া আর ওর শ্বশুর, সবার মুখেই খুশির হাসি ভেসে ওঠে। হঠাৎ সবাই এত খুশি কেন? হয়তো ওকে ফিরে পেয়ে, কিন্তু উনি কোথায়? ওনাকে দেখতে পাচ্ছে না কেন? রুমের সবাই ওকে ভালো মন্দ জিজ্ঞাসা করে চলে গেলেন। পরক্ষণেই উনি রুমে প্রবেশ করলেন। ওর পাশে এসে বসে ওর হাত ধরে বলে উঠলেন, আমাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। মানে? মানে তুমি মা আর আমি বাবা হতে চলেছি। 3 বছর পর হ্যাপি আর রোশনের ফুটফুটে একটা ছেলে হয়েছে। ছেলের নাম রনক আহমেদ তামিম। রনকের চেহারা পুরো ওনার মতো হয়েছে, নাক, কান, চোখ বাপের মতো। জন্ম দিয়েছে হ্যাপি আর চেহারা পেয়েছে বাপের, ভাবা যায়। সেদিনের পর রায়হানের কোনো খবর জানা নেই হ্যাপি। ওনাকে বলে উনি শুধু বলেন
ওর প্রাপ্ত শাস্তি দিয়েছে। হ্যাপিও আর জানতে চায় না ওই লোকটার খবর। থাক না, কিছু অজানা কথা, সুখেই তো আছে ওর রোশন আর সন্তানকে নিয়ে। হঠাৎ উনি হ্যাপিকে পিছন থেকে জড়িয়ে ধরলেন। তুমি আমার ভালোবাসা, আমি তোমার জান। ভালোবাসার ফুল দিয়ে লিখবো তোমার নাম। তুমি আমার ময়না পাখি, আমি তোমার টিয়ে। তোমায় আমি রাখবো বুকে ভালোবাসা দিয়ে। বাহ, দিন দিন আমার বরটা রোমান্টিক হয়ে যাচ্ছে। তুমি বলতে চাইছো আমার মধ্যে কোনো রোমান্টিকতা নেই? তখনই ওদের ছেলে ছোট ছোট পা দিয়ে হেঁটে এসে ওর বাবাকে জড়িয়ে ধরল। পাপা আতো আমরা খেলবো। হ্যাঁ বাবা, চলো আমরা খেলা করি। আর হ্যাপি, তোমাকে রাতে দেখবো। কি অসভ্য ছেলে একটা। এদিকে যে করেই হোক আমার ছেলের বিনিময়ে আমি ওর ছেলের প্রাণ চাই। এতদিন ধরে তোমরা সামান্য একটা ছেলেকে আনতে পারছো না। স্যার আমরা তো কম চেষ্টা করিনি, কিন্তু বাড়ির চারদিকে শুধু বডিগার্ডরা, ওদের ফাঁকি দিয়ে আমরা কিছুতেই পারছি না। ছলে বলে কৌশলে যেভাবেই পারো ওর ছেলেকে আমার কাছে এনে দাও। জি স্যার, আমরা দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না। 24 ঘন্টার মধ্যে আমরা ওই ছেলেকে আপনার সামনে এনে রাখবো। এখন থেকে আমরা মিশনে শুরু করছি। কি হলো, তোমরা দুজন এইভাবে কাঁদছো কেন? রান্নাঘর থেকে ছেলের কান্না শুনে রুমে এসে হ্যাপি দেখে বাবা ছেলে দুজনে বসে বসে কাঁদছে। আরে বলবে তো কি হয়েছে? আমি খেয়াল করিনি, দেখো আমার ছেলেটা খাট থেকে পড়ে গেছে। দেখি রনকের কি হয়েছে। মামা পাপা কাঁদতে দেখো। হ্যাঁ সোনা, আমি তো তোমার পাপার কান্না দেখছি। শুনুন, এখানে আপনার কোনো দোষ নেই, আর রনকের তেমন কিছু হয়নি। কোথায় ছেলেকে সান্ত্বনা দিবেন তা না, ছেলের চিৎকার শুনে নিজেও কাঁদছেন, আর আপনার কান্না দেখে রনকও কাঁদছে। এখন কি আপনারা কান্নাটা থামাবেন? আপনাদের সাথে আমিও কান্না করব, সেইটার চিন্তা করছেন? হ্যাঁ, আসলে ও পড়ে যাওয়ার সাথে সাথে মনে হচ্ছিল আমার কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তাই আসলে হয়েছে, আর বলতে হবে না। নাও তোমার ছেলেকে, আমার কাজ আছে বলে ওনার কি বলে রনককে দিয়ে চলে আসে। আসলে লোকটার প্রতি দিন দিন হ্যাপির ভালোবাসা বেড়ে চলেছে, এমন করে কেউ ওর জানা ছিল না। কেমন ওদের আগলে রেখেছেন উনি। ভালোবাসা এমন এক আবেগ যা অনুভব হয়তো সবাই করেছে, কিন্তু কম লোকই উপভোগ করতে পেরেছে। পাপা দেখো আমি টিকাতি। হ্যাঁ বাবা, তোমাকে তো ঠিক থাকতেই হবে। তুমি আমার একটা মাত্র সুপারম্যান। সকালে রোশান ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়। রনক ঘুমিয়ে আছে। হ্যাপি নাস্তা রেডি করে রোশানকে ডাক দেয়। কি হলো, ছেলেকে সাথে করে নিয়ে যাওয়ার প্ল্যান করছো নাকি? এসে দেখে ছেলের পাশে বসে উনি মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, একদম রেডি হয়ে। ইচ্ছে তো করে তোমাকে আর রনককে সাথে করে নিয়ে যাই। ইস, শখ তো, চলুন নাস্তা রেডি, খাবেন? হ্যাপি চলে যেতে নিলেই উনি ওর হাত ধরে ফেলেন। কি হলো, চলুন। নাস্তা খাবো তো, তার আগে ওইটা। ও ঠোঁটের দিকে ইশারা করে। আপনার অফিসের দেরি হচ্ছে। আর কিছু বলতে পারেনি, উনি ওর ঠোঁট ডুবিয়ে দেন। ঠোঁটে চুমু খেয়ে কপালে গভীর চুমু এঁকে দেন। রাত যেভাবেই আসুক নীরবতা থাকবেই, চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎস্না ছড়াবেই, সূর্য যতই মেঘের আড়ালে থাকুক পৃথিবীতে আলো আসবে। আর নিজেকে যতই লুকিয়ে রাখো না কেন, ভালোবাসা তোমাকে কাছে টানবেই। দুপুরে চোখটা লেগে গিয়েছিল, তাই ঘুমিয়ে পড়ে। হ্যাপি রুম লক করে ঘুমায়, কারণ ছেলেটা হেঁটে হেঁটে কোথায় চলে যাবে বিচ্ছুর মতো। প্রায় লেগে গিয়েছিল, হঠাৎ কলিং বেল বেজে উঠল। হ্যাপি ঘুমো ঘুমো চোখে দরজা খুলতেই ওর মুখে কেউ স্প্রে মেরে দেয়। তারপর আর ওর কিছু মনে নেই। ধীরে ধীরে চোখ খুলে তাকায়, রোশনের চেহারা স্পষ্ট ভেসে ওঠে। কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? আমার কিছু হয়নি। পরক্ষণেই মনে পড়ল আমার ছেলে কোথায়। ও ঠিক আছে তো? আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠি। রনক কোথায়? আমার রনক কোথায়? কি হলো, আপনি কথা বলছেন না কেন? হ্যাপি পাগলের মতো সারা বাড়ি খুঁজতে থাকে ওর ছেলেটাকে, কোথাও তো খুঁজে পাচ্ছে না। এক দৌড়ে আবার ওনার কাছে যায়। আপনি বলছেন না কেন? রনককে খুঁজে পাচ্ছি না। খোঁজ পাচ্ছেন না মানে? আমার ছেলে রুমেই তো ছিল। কারা সব বডিগার্ডসদের আর তোমার মুখে স্প্রে মেরে আমাদের ছেলেকে নিয়ে গেছে? তখনই রোশনের মোবাইল বেজে ওঠে। তাড়াতাড়ি কল রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে উঠল। কি মিস্টার রোশন আহমেদ, ছেলের কান্না কেমন লাগছে? কে আপনি? আমার সাথে আপনার শত্রুতা কিসের? আমি রানা চৌধুরী, রায়হান চৌধুরীর পিতা। তুই তো তোর ছেলের কান্নার আওয়াজ শুনতে পেরেছিস, আর আমি সেটুকুও পাইনি। এবার ছেলে হারানোর যন্ত্রণা কি সেটা তুই বুঝতে পারবি। না না, আমার ছেলের কোনো ক্ষতি করবেন না। আপনি যা চাইবেন আমি তাই দিব। প্লিজ দয়া করে আমার ছেলের কোনো ক্ষতি করবেন না।
তাহলে দে আমার বুকে আমার ছেলেকে ফিরিয়ে দে। পারবি তো দিতে, নাকি আমার ছেলেটাকে তুই? না, আপনার ছেলে বেঁচে আছে, আমি আপনার ছেলেকে ফিরিয়ে দেব। আমার নিষ্পাপ ছেলের কোনো ক্ষতি করবেন না, ওকে ছাড়া আমি বাঁচব না। ছেলের বেঁচে থাকার সংবাদ শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন রোশান। চোখের কোণে কান্না জমে আসলো। একটা মাত্র ছেলে, 3টা বছর না দেখে, আদর না করে, ছেলের মায়াবী মুখ না দেখে কাটিয়েছেন। এক পাশে রোশান, নিশাত আর রায়হান, অন্য পাশে রানার কোলে রনক দাঁড়িয়ে আছে। এতদিন রোশান রায়হানকে তিলে তিলে এক আস্থানেই মারধর করত। যে হাত দিয়ে হ্যাপির শরীরে আঘাত করেছিল সেই হাতে গরম জল ঢেলে দিত। এমন অত্যাচারে রায়হানের অবস্থা খুবই খারাপ, কেমন নিস্তেজ হয়ে দাঁড়িয়ে আছে। এত কিছুর পর রায়হানকে শুধু বাঁচিয়ে রেখেছিল তিলে তিলে মারার জন্য, কিন্তু আজ এই পরিস্থিতিতে রায়হানকে আনতে বাধ্য হয়েছে রোশান। ছোট ছোট পায়ে হেঁটে আসছে রনক তার বাবা মায়ের কাছে, আর নিস্তেজ হয়ে রায়হান হেঁটে চলেছে তার বাবার কাছে। রোশান নিশাদ ছেলেকে পেয়ে চুমু দিতে লাগলো। রানা ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি অবস্থা করেছে আমার ছেলেটার! আমি ওই রোশানকে ছাড়বো না। না বাবা, তুমি ওদের আর কোনো ক্ষতি করো না। আমি আমার পাপের শাস্তি পেয়েছি, এতে ওদের কোনো দোষ নেই। রায়হান এগিয়ে চলল নিশাতের দিকে। আমাকে ক্ষমা করে দিও হ্যাপি, একটু ভালোবাসার জন্য তখন আমি পাগল হয়ে গিয়েছিলাম, তাই তোমার সাথে আমি, প্লিজ পারলে আমাকে ক্ষমা করো। বলে রায়হান চলে যায়। ওরাও ওদের ছেলেকে নিয়ে চলে আসে বাসায়। ভালোবাসা এমন একটা বস্তু যা কখনো আপনাকে হাসাবে, কখনো আপনাকে কাঁদাবে, কখনো মধুর স্বপ্ন দেখাবে, কখনো হৃদয় ভেঙে চুরমার করে দিবে, কখনো সুখের সাগরে ভাসাবে, আবার কখনো কষ্টের অথৈ জলে ডুবাবে। তবুও মানুষ ভালোবাসে, তবুও মানুষ স্বপ্ন দেখে, কারণ এসব আছে বলেই হয়তো মানুষ বেঁচে থাকে।